নয়াদিল্লি অদ্ভুতভাবে লালচে হয়ে আছে। বাতাসে ভাসছে টিয়ার গ্যাসের ঝাঝালো গন্ধ, আর মাঝে মাঝেই দূর থেকে ভেসে আসছে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড আর লাঠিচার্জের শব্দ। রাইসিনা হিলের সাউথ ব্লক আর নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলো আজ আর কোনো নিরাপদ দুর্গ বলে মনে হচ্ছে না। চারপাশের রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। চোখ বন্ধ করে এই দৃশ্যটা কল্পনা করলে আপনার কি মনে হয়? মনে হয় না এই দৃশ্যটা আমাদের খুব চেনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এই দৃশ্যটা আমাদের খুব চেনা। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের জুলাই মাসে ঢাকার রাজপথগুলো ঠিক এভাবেই জ্বলছিল। বুলেটের সামনে বুক পেতে দিয়ে সেদিনের ছাত্র জনতা যে গগনবিদারী হুঙ্কার তুলেছিল, আজ হাজার কিলোমিটার দূরে দিল্লির রাস্তায় যেন সেই একই হুঙ্কারের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জুলাই যেন আক্ষরিক অর্থে ফেরত এসেছে ভারতেও। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে পাটনা, মুম্বাই, কলকাতার রাজপথে আজ কোনো প্রথাগত রাজনৈতিক দল নেই। সেখানে নেমেছে লাখ লাখ তরুণ, ছাত্র আর জেএনজি প্রজন্ম, যারা নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা আরশোলা জনতা পার্টি। তারা ভারতের বেকারত্ব, দুর্নীতি, ধর্মীয় মেরুকরণ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে এক চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। কিন্তু এই লড়াইয়ের মাঠে সবচেয়ে বিস্ময়কর, রোমহর্ষক এবং গা শিউরে ওঠা বিষয়টি কি জানেন? ভারতের জুলাই আর বাংলাদেশের জুলাইয়ের মধ্যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিত্রে এমন এক অদ্ভুত, নিখুঁত এবং গাণিতিক মিল রয়েছে যা দেখলে মনে হবে কেউ যেন একটি টাইম মেশিনে করে 24-এর ঢাকাকে তুলে এনে 26-এর দিল্লিতে বসিয়ে দিয়েছে। আর এই তরুণদের রুখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা করছেন তা দেখে সারা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা আক্ষরিক অর্থেই হতবাক। তারা দেখছেন ভারতের বর্তমান সরকার কোনো নতুন কৌশল নেয়নি। মোদী আর শেখ হাসিনা যেন এক অদৃশ্য পরিচালকের লেখা ঠিক একই স্ক্রিপ্টে বা চিত্রনাট্যে অভিনয় করছেন। ভারতের জেনজি প্রজন্ম আজ কাকে তাদের অনুপ্রেরণা মানছেন? উত্তরটা খুঁজতে কোনো গোপন নথির প্রয়োজন নেই। অনলাইনের পাতা উল্টালে, এক্স বা ইনস্টাগ্রামের রিলসগুলোতে চোখ রাখলেই এর প্রমাণ ভুরি ভুরি পাওয়া যায়। ভারতের তরুণেরা আজ প্রকাশ্যে বলছে, ঢাকা পারলে আমরা কেন পারবো না। দিল্লির রাস্তায় আজ যা ঘটছে তা 24-এর ঢাকার রাজপথের কার্বন কপি। একটি পুলিশের প্রিজন ভ্যান, ভেতরে আটকে পড়া কয়েকজন ছাত্র। হঠাৎ একজন তরুণী এসে সেই প্রিজন ভ্যানের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল। তার চোখে মুখে কোনো ভয় নেই, কোনো কম্পন নেই। সে বুক চিতিয়ে পুলিশকে বলছে, আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাও, তবু আমার ভাইদের নিয়ে যেতে দেব না। পুলিশের পেটুয়া বাহিনী লাথি দিয়ে বেধড়ক পেটাচ্ছে এক তরুণকে। মাথা থেকে রক্ত ঝরছে, কিন্তু সেই তরুণ পালানোর বদলে পুলিশের চোখের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলছে, মার, আরো মার, দেখি তোর লাঠিতে জোর বেশি নাকি আমার বুকে জোর বেশি। পুলিশ যখন ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছে তখন আশেপাশের সহপাঠীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে পুলিশের হাত থেকে আক্ষরিক অর্থে ছিনিয়ে আনছে তাদের বন্ধুদের। এই দৃশ্য কি আমাদের চেনা নয়? ঢাকায় আমরা মুগ্ধকে দেখেছি, আবু সাইদকে দেখেছি, আমরা দেখেছি কিভাবে ছাত্রীরা পুলিশের সাজোয়া যানের সামনে দাঁড়িয়ে পড়েছিল। আজ ভারতের জেনজি প্রজন্ম বাংলাদেশের সেই জুলাই বিপ্লবকেই তাদের সিলেবাস বানিয়েছে। তারা বুঝে গেছে ভারী হেলমেট, লাঠি, রাইফেল, মেশিনগান যুক্ত পেটোয়া বাহিনীর সবচাইতে শক্তিশালী ফোর্স নয়, পৃথিবীর সবচাইতে শক্তিশালী ফোর্স হলো এই ছাত্র জনতা, যারা ওসবের কেয়ার করে না, যারা মরতে ভয় পায় না। একটা মরলে 10টা আসে। ঢাকা রাজপথের এই অমোঘ মন্ত্রটি আজ দিল্লি রাজপথের সবচেয়ে বড় স্লোগানে পরিণত হয়েছে। শুধু ছাত্র জনতা নয়, এই অদ্ভুত মিলের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় স্বৈরাচারীদের আচরণের দিকে তাকালে। নরেন্দ্র মোদী আজ ঠিক তাই করছেন যা করেছিলেন শেখ হাসিনা। স্বৈরাচারীদের মনস্তত্ত্ব এবং পতনের ব্যাকরণ পৃথিবীর সব জায়গায় একই রকম হয়। ফিরে যাই 2024 সালের সেই রক্তাক্ত জুলাইয়ে। ঢাকার রাজপথে যখন ছাত্ররা কোটা সংস্কারের মতো একটি ন্যায্য দাবি নিয়ে নেমেছিল, তখন তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিলেন? তিনি প্রথমে ছাত্রদের দাবিকে তাচ্ছিল্য করেছিলেন, তারপর তাদের উপর লেলিয়ে দিয়েছিলেন তার পেটুয়া পুলিশ বাহিনী আর ছাত্রলীগকে। যখন তাতেও কাজ হলো না, লাশের পাহাড় জমতে শুরু করলো, তখন তিনি খেললেন তার সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত ইমোশনাল কার্ড। তিনি টিভিতে এসে কাঁদতে শুরু করলেন। তিনি তার স্বজন হারানোর বেদনার কথা বলে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলার চেষ্টা করলেন। তিনি বোঝাতে চাইলেন ছাত্ররা নয়, তিনিই আসল ভিকটিম। আজ ভারতে মোদী সরকার ঠিক কি করছে? ককরোচ জনতা পার্টির তরুণরা যখন রাজপথে নামলো, যখন নিট পরীক্ষার দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভে ভারত চলতে শুরু করলো, তখন মোদীও ঠিক একই ভুলগুলো সিরিয়ালি করতে শুরু করলেন। পুলিশ দিয়ে পেটানো, ইন্টারনেট শাটডাউন করা আর ছাত্রদের দেশদ্রোহী ট্যাগ দেওয়ার পর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন মোদীও খেললেন সেই ইমোশনাল কার্ড। মাঝরাতে হঠাৎ করেই মোদী টিভিতে লাইভে এলেন। তার চোখে মুখে চরম টেনশন, গলার স্বর খাদে নামানো। তিনি জাতির উদ্দেশ্যে বলতে শুরু করলেন কিভাবে তিনি দেশের জন্য দিনরাত এক করে কাজ করেছেন, কিভাবে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, আর কিভাবে কিছু ষড়যন্ত্রকারী দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা থেকে শুরু করে মধ্যরাতে মোদীর টেনশন নিয়ে লাইভ, এই অজস্র অদ্ভুত মিল কি স্রেফ কাকতালীয়?
কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা জানেন, রাজনীতিতে এতগুলো নিখুঁত মিল কখনো কাকতালীয় হতে পারে না। এর পেছনে রয়েছে এক অত্যন্ত গভীর, সুপরিকল্পিত এবং অন্ধকার ভূ রাজনৈতিক সমীকরণ। এই অদ্ভুত মিল প্রমাণ করে যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র শেখ হাসিনাকে জুলাইয়ের আন্দোলন দমনের পরামর্শ দিয়েছিল, ঠিক সেই একই ব্যুরোক্রেসির পরামর্শ মোতাবেক আজ কাজ করছেন নরেন্দ্র মোদী। আসল সত্যটা হলো, শেখ হাসিনা হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তার রাষ্ট্র পরিচালনার স্ক্রিপ্ট, তার পুলিশি অ্যাকশনের ছক এবং তার রাজনৈতিক ইশতেহার তৈরি হতো 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের প্রশাসনের পে রোলে থাকা পেইড এজেন্টদের ডিজাইনে বা নকশাতেই বাংলাদেশ চালাতেন শেখ হাসিনা। ভারত চেয়েছিল হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে নিজেদের একটি করদ রাজ্য বা আজ্ঞাবহ প্রদেশ হিসেবে টিকিয়ে রাখতে। আর সেই কারণেই জুলাইয়ের ছাত্র আন্দোলন দমাতে হাসিনাকে যে পরামর্শগুলো দিল্লি থেকে দেওয়া হয়েছিল, আজ ভারতের নিজেদের দেশে আন্দোলন শুরু হওয়ার পর দিল্লির সেই একই আমলারা মোদীকেও হুবহু সেই একই পরামর্শ দিচ্ছেন। ইন্টারনেট বন্ধ করো, লাঠিচার্জ করো, ইমোশনাল বক্তব্য দাও, আর মিডিয়া কিনে নিয়ে আন্দোলনকে ষড়যন্ত্র বলে প্রচার করো। স্ক্রিপ্ট একটাই, পরিচালকও এক, শুধু অভিনেতার মুখটা বদলেছে। ঢাকায় ছিলেন হাসিনা, দিল্লিতে আজ মোদী। কিন্তু সাউথ ব্লকের এই বাঘা বাঘা আমলা, গোয়েন্দা আর নীতি নির্ধারকরা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি কোথায় করেছে জানেন? তারা একটি চরম এবং নির্ণায়ক বিষয় সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন, আর তা হলো জেনারেশন গ্যাপ বা প্রজন্মের ব্যবধান। যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র এসি রুমে বসে এই দমন পীড়নের ছক করছে, তাদের বয়স 50-এর উপরে। এদের চিন্তাভাবনা, এদের পৃথিবী দেখার চোখ এখনও সেই 90-এর দশকের অ্যানালগ দুনিয়ায় আটকে আছে। তারা মনে করে পুলিশ দিয়ে লাঠিপেটা করলে আর ইন্টারনেট বন্ধ করে দিলেই বুঝি মানুষ ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে। অন্যদিকে রাজপথে যারা নেমেছে, সেই তরুণদের বয়স 18 থেকে 24-এর মধ্যে। এরা হলো জেনজি। এই 18 থেকে 24 বছরের তরুণেরা ওই 50 বছরের জেনারেশনের চেয়ে চিন্তা, প্রযুক্তি এবং সাহসে আলোকবর্ষ এগিয়ে। এরা টিকটক, ইনস্টাগ্রাম আর ডার্ক ওয়েবের দুনিয়ায় বড় হয়েছে। এরা ভিপিএন দিয়ে ইন্টারনেট সেন্সরশিপ ভাঙতে জানে। এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মুহূর্তের মধ্যে পুলিশের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করে দিতে পারে। 50+ প্রজন্মের ব্যুরোক্রেটরা যখন একটি ফাইল সই করে পুলিশের কাছে নির্দেশ পাঠায়, তার অনেক আগেই 18 থেকে 24 প্রজন্মের তরুণরা সেই নির্দেশ ডিকোড করে রাজপথে পাল্টা ব্যূহ তৈরি করে ফেলে। আর ঠিক এই জেনারেশন গ্যাপের কারণেই বাংলাদেশে ভারতীয় ব্যুরোক্রেসি এবং তাদের পেইড এজেন্টরা চরমভাবে গুলিয়ে উঠতে পারেনি। তাদের সমস্ত ছক, সমস্ত অস্ত্র এই তরুণদের সাহসের সামনে আক্ষরিক অর্থেই ভোঁতা হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারেনি যে মৃত্যু ভয়হীন একটি ডিজিটাল প্রজন্মের সামনে তাদের মানধাত্তা আমলের কৌশল কতটা অচল। আর আজ ভারতের মাটিতে বসেও সেই একই ভারতীয় ব্যুরোক্রেসি কুলিয়ে উঠতে পারছে না। তারা নিজেদের দেশের তরুণদেরও বুঝতে ব্যর্থ হচ্ছে। তারা ভাবছে যে ছক ঢাকায় ফেল করেছে, সেই একই ছক হয়তো দিল্লিতে কাজ করবে। কিন্তু জেনজি তো জেনজি, তা সে হোক ঢাকার বা দিল্লির। দিল্লির রাইসিনা হিলে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন পুলিশ দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা একটি টাইম বোমার ওপর বসে আছেন, যার টাইমার অন হয়ে গেছে। দাবার বোর্ডে জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতরে আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হুহু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। সাউথ ব্লকের ওই 50+ বয়সের আমলারা কি পারবেন এই 18 থেকে 24 বছরের সাইক্লোন থেকে মোদির মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতা আর দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে?